হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় কবি জীবনানন্দ দাশ রচিত আর এক বিখ্যাত কবিতা ৮ বছর আগের একদিন। তোমাদেরই অনুরোধে আমি আজকে এই কবিতাটা নিয়ে তোমাদের সামনে এসেছি এবং আশা করছি কবিতাটার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে এবং এর মর্মার্থ বুঝবে। যদি কবিতাটা পড়ে বা কবিতা আমার এই ভিডিও দেখার পর তোমাদের কোথাও কোনো সমস্যা হয়, তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তাহলে চলো আমরা শুরু করি আজকে আমাদের আজকের বিষয়। ইতিমধ্যে তোমরা সকলেই যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদের জন্য বলছি, তোমরা সকলেই আমার জীবনানন্দ দাশের বনলতা সেন এবং বোধ কবিতার এক্সপ্লেনেশন নিশ্চয়ই দেখেছো এবং প্রথম কবিতার ক্ষেত্রে তোমরা জীবনানন্দ দাশ সম্পর্কেও কিছু আলোচনা আমার থেকে পেয়েছো। আমি আজকে সেই জন্য কবি সম্পর্কে কোনো কিছুই তোমাদের সামনে আনছি না। আর আজকের যে কবিতাটা ৮ বছর আগের একদিন, এই কবিতাটা কবির বিশেষ কাব্যগ্রন্থ মহাপৃথিবী থেকে নেওয়া হয়েছে। 1944 খ্রিস্টাব্দে এই মহাপৃথিবী কাব্যগ্রন্থটা প্রকাশিত হয়েছিল। এর বহু আগে 1936 খ্রিস্টাব্দে কবির ধূসর পাণ্ডুলিপি নামে আর একটা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল এবং সেখানে আমরা বোধ কবিতাটি পেয়েছিলাম। অনেকেই মনে করেন যে বোধ কবিতার পরিণতি হচ্ছে এই ৮ বছর আগের একদিন কবিতা। তবে আমরা যদি একটু অন্যরকম ভাবে দেখি, আমরা যদি এখানে এই কবিতার মধ্যে কবিকে খুঁজে বেড়ানোর চেষ্টা না করে বিষয়টা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের মনে হয় সেটা বাঞ্ছনীয়ই হবে। কারণ আমরা যদি বলি কবি জীবনানন্দ একেবারে নৈরাশ্যবাদী কবি, তিনি পলায়নবাদী কবি, তিনি জীবন থেকে পালিয়ে যাওয়ার জন্যই সব সময় প্রস্তুতি নিয়েছেন, জীবন তাকে সর্বদা কষ্ট দিয়েছে, প্রকৃতিতে তিনি ভালো কখনো থাকেননি, তাহলে এই নেগেটিভ কথাগুলো আমাদের মনে হয় না জীবনানন্দ দাশের সমস্ত কবিতার ক্ষেত্রে আমরা পেয়েছি। আমরা যদি রূপসী বাংলার দিকে তাকাই, সেখানে কিন্তু কোনো রকম নেতিবাচক বিষয় আমাদের চোখে পড়েনি, বরং আমরা সেখানে দেখেছি প্রকৃতির প্রতি এক অগাধ প্রেম কবির উছলিয়ে পড়েছে এবং সেখানে কবি বারবার বলেছেন যে তিনি আবার ফিরে আসতে চান। আবার আসিব ফিরে কবিতাটা যারা পড়েছো তারা নিশ্চয়ই জানো কবি বারে বারে এই পৃথিবীতেই জন্মগ্রহণ করতে চেয়েছেন, তার প্রিয় জন্মভূমিতে। তাহলে এই যে ফিরে আসার তাগিদ, সেটা কি নৈরাশ্যবোধ থেকে, সেটা কি জীবনের প্রতি অবহেলা, জীবনের প্রতি ঘৃণা? তা নিশ্চয়ই নয়। কাজে কবির চরিত্র বিশ্লেষণ করতে না গিয়ে আমরা যদি কবিতাটার মর্মার্থ বোঝার চেষ্টা করি, তাহলে মনে হয় বিশেষ উপকার হবে পাঠকদের কাছে। আর একটা কথা অবশ্যই বলবো, আমরা যদি এটা বিশেষভাবে বলি যে আমরা যদি হাড়ির একটা চাল টিপে দেখি, সেক্ষেত্রে হয়তো সমস্ত হাড়ির ভাতটা সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে যায়, সম্যক ধারণা হয়ে যায়। হয়তো নয়, অবশ্যই হয়। কিন্তু একজন কবিকে জানতে গেলে তার সমস্ত কবিতা পড়েই তার চরিত্র বিশ্লেষণ করা কিন্তু অত সহজ ব্যাপার নয়। কবি সম্পূর্ণ কাল্পনিক বিষয় নিয়েও যেমন কবিতা লেখেন, বাস্তবকে নিয়েও যেমন লেখেন, নিজের মানসিকতা থেকেও যেমন লেখেন, অভিজ্ঞতা থেকে লেখেন, বিভিন্ন বিষয় থেকে কিন্তু কবিতা লেখেন। কাজে একটা কবিতা পড়ে সম্পূর্ণ চরিত্র কবির আমরা বুঝে ফেলবো, এটা কিন্তু কখনোই হতে পারে না। আর সবসময় যে কবি বাস্তবতার মধ্যে থেকেই কবিতা লেখেন, তার নিজের অভিজ্ঞতা থেকে লেখেন, তাও নয়। হ্যাঁ, এটা নয় যে অভিজ্ঞতালব্ধ কবিতা কবি লেখেন না, সেটা আমি বলতে চাইছি না। আমি শুধু এটাই বলবো, এই কবিতার মধ্যে কবিকে খুঁজে বেড়ানোর চেষ্টা না করে আমরা কবিতাটার মর্মার্থর দিকেই অবশ্যই নজর রাখবো। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের কবিতা ৮ বছর আগের একদিন। কবিতাটার মধ্যে একটা গল্প আছে এবং সেই গল্পটার মধ্যে খুব দুর্বোধ্যতা আছে, সবটাই যে সহজে বোঝা যায় তা নয়। যাই হোক, আমরা শুরু করি। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আঁধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। অর্থাৎ প্রথমেই আমরা বুঝতে পারছি কোনো এক ব্যক্তি, এই যে তার প্রথম পুরুষে কবি কবিতাটা লিখেছেন, কাজে বুঝতে পারছি কোনো এক ব্যক্তির আত্মহত্যার পরে তার যে দেহটা, সেটা নিয়ে যাওয়া হয়েছে কোথায় না, লাশ কাটা ঘরে। খুব সুন্দরভাবে কবি ব্যক্ত করলেন লাশ কাটা ঘর শব্দটাকে।
কবি কিন্তু পোস্টমর্টেম অথবা মর্গ শব্দগুলো ব্যবহার করেননি। কবি ব্যবহার করেছেন লাশ কাটা ঘরে, অর্থাৎ এই যে লাশ কাটা, বডিটাকে যে কেটে ছিন্ন ভিন্ন করা হবে, এই বিষয়টার উপরে কবি বিশেষভাবে গুরুত্ব দিতে চেয়েছেন বলেই সম্ভবত শব্দটাকে ব্যবহার করেছেন। তাহলে কি বোঝা যাচ্ছে? শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে। কোনো এক ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে লাশ কাটা ঘরে, যেখানে তার শরীরটা ছিন্ন ভিন্ন করে বোঝার চেষ্টা করা হবে তার মৃত্যুর কারণটা কি। কাল রাতে, ফাল্গুনের রাতের আধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। অর্থাৎ এই যে লোকটা, সেই লোকটা কখন মারা গিয়েছে? কাল রাতে, মানে গতকাল রাতে, ফাল্গুনের রাতের আধারে, ফাল্গুন মাসের কোনো এক রাতের আধারে, কিন্তু কোনো এক বলবো না, কবি নির্দিষ্ট করে বলেছেন পঞ্চমীর চাঁদ, অর্থাৎ পঞ্চমী তিথিতে, ফাল্গুন মাসের পঞ্চমী তিথির চাঁদ যখন ডুবে যাচ্ছে বা ডুবে গেছে, সেই সময় আধারে যখন ডুবে গেছে, প্রচন্ড ঘন আধারে অন্ধকারে ডুবে গেছে, তখন তার মরবার স্বাদ হয়েছে। অর্থাৎ কবি বলতে চাইছেন চাঁদ শব্দটার দিকে যদি আমরা মানে একটু দৃষ্টি দিই, তাহলে চাঁদ শব্দটা শোনা মাত্রই আমাদের চোখের সামনে যেন একটা সুন্দর দৃষ্টি ভেসে ওঠে, সুন্দর দৃশ্য ভেসে ওঠে। সেই সৌন্দর্যটা হচ্ছে চাঁদের সৌন্দর্যতা, স্নিগ্ধতা, একটা কোমলতা, একটা সুন্দর মানে প্রাকৃতিক একটা বিষয়, যে বিষয়টা আমাদের মানসিকতাকে কোমল করে, নমনীয় করে। সেই সময়টা কবি কিন্তু এই মানুষটির মৃত্যুকে চিহ্নিত করলেন না। কবি বললেন পঞ্চমীর চাঁদ যখন চূড়ান্ত ফাল্গুনের রাতের আধারে ঢেকে গেছে। আবার এদিকে ফাল্গুন শব্দটা তোমরা জানো, ফাল্গুন মাস খুব সুন্দর একটা মাস, ফাল্গুন মাসে দোলযাত্রা হয়। এই ফাল্গুন মাস হচ্ছে মিলনের মাস, ফাল্গুন মাস হচ্ছে আনন্দের মাস। এই ফাল্গুন মাসে মানুষ মেতে ওঠে আনন্দে, নিজেকে পরিপূর্ণ করে তোলে। কিন্তু সেই ফাল্গুন মাসে কোনো একটা পঞ্চমী তিথিতে আধার নেমে এসেছিল। এই আধার নেমে এসেছিল কোথায়? কবির চিত্তে, কবি বলবো না, ওই লোকটির চিত্তে, তার মনে, এবং সেই কারণেই তার হয়েছিল মরবার স্বাদ। তার চোখের সামনে থেকে চাঁদ ডুবে গিয়েছিল, অর্থাৎ তার চোখের সামনে থেকে সমস্ত আনন্দ, সমস্ত ভালো লাগা, সমস্ত স্নিগ্ধতা, সমস্ত কিছু ডুবে গিয়েছিল। তার চোখে একমাত্র এসেছিল কি না, একটা ঘন অন্ধকার। অথচ সে ফাল্গুন মাসের পঞ্চমী তিথিতে সে দাঁড়িয়েছিল, কিন্তু সে অন্ধকারে নিজেকে নিমজ্জিত করে ফেলেছিল। তাই সে, তার স্বাদ হয়েছিল কি না, মরবার। স্বাদ শব্দটার মধ্যে কবি বোঝাতে চাইলেন যে যে মানুষটি মারা গেছে সে বাধ্য হয়ে মৃত্যুকে বেছে নেয়নি, মৃত্যুটাকে স্বাদ করে বেছে নিয়েছে, তার নিজস্ব ইচ্ছায় সে আত্মহননের পথটা বেছে নিয়েছে। কিন্তু কেন লোকটি মারা গেছে তার উত্তর খুঁজতে আমাদের কবিতার মধ্যে প্রবেশ করতে হবে। কবি পরের স্তবকে গিয়ে বলছেন, বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল জ্যোৎস্নায়, তবু সে দেখিল কোন ভূত। ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার, এই ঘুম চেয়েছিল বুঝি। খুব সুন্দরভাবে কবি বললেন। তারপরে কবি বলছেন, রক্ত ফেনা মাখা মুখে, মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি, আধার খুঁজির বুকে ঘুমায় এবার। কবি বলছেন যে মানুষটি মারা গেল সে কি তার স্বাদ, মানে তার জীবনের স্বাদকে পূর্ণ করতে পারেনি? সে কি ব্যর্থ প্রেমিক? সে কি হতাশগ্রস্ত কোনো মানুষ? তাহলে তো তার মৃত্যুটা স্বাভাবিক, এরকম ভাবেই কবি বলতে চাইছেন। কিন্তু কবি তারপরেই বলেছেন না, তার জীবনে কোনো অসম্পূর্ণতা ছিল না, তার জীবন সম্পূর্ণ হতে চলেছিল। সে কিভাবে ছিল? বধূ শুয়েছিল পাশে, অর্থাৎ তার প্রেম, তার স্ত্রী তার পাশেই ছিল, শিশুটিও ছিল, অর্থাৎ তাদের ভালোবাসার যে সন্তান সেও পাশে শুয়েছিল। অর্থাৎ কবি যে লোকটি আত্মহত্যা করেছে তার ভবিষ্যতের স্বপ্ন ছিল, তার সন্তান পাশেই শুয়েছিল, প্রেম ছিল, অর্থাৎ তার পরিবারের মধ্যে অশান্তির কোনো ছাপও ছিল বলে কবি এখানে দেখাননি। আশা ছিল, অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন এই লোকটির মনের মধ্যেও আশা ছিল, সে একেবারে নৈরাশ্য জগতে ডুবে যায়নি। জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত। জ্যোৎস্না লোকিত সেই ফাগুন মাসের রাতে সেই মানুষটি কোন ভূত দেখলো? আমরা বলি যে
ভূত দেখা অর্থাৎ ভূত ব্যাপারটা তো মানে সেইভাবে সত্যি কখনো আমাদের সামনে হয়ে ওঠে না। ভূত দেখলে আমরা ভুলভাল কিছু কাজ করি। তাই কবি এখানে হয়তো বলতে চেয়েছেন যে সে কোন ভূত দেখলো যে সমস্ত পাওয়া সত্ত্বেও, একটা সুখী জীবন কাটানো সত্ত্বেও সে এরকম একটা মানে মৃত্যুর পথ বেছে নিল। তাহলে কি সে কোনো ভূত দেখেছিল? কবি প্রশ্ন করেছেন। ঘুম কেন ভেঙে গেল তার? কবি প্রশ্ন করেছেন তার ঘুমটা হঠাৎই বা ভেঙে গেল কেন ওই রাতে? অথবা হয়নি ঘুম বহুকাল? তারপরে কবি আবার একটা কথা বলেছেন যে ঘুম ভেঙে গেছিল, নাও হতে পারে, হয়তো বহুকাল ধরে মানুষটা ঘুমায় না, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এইবার সে লাশ কাটা ঘরে শুয়ে ঘুমাবে, এই ঘুম চেয়েছিল বুঝি? সঙ্গে সঙ্গে কবি আবার প্রশ্ন করছেন সে কি এই ঘুম চেয়েছিল যে মানুষটা রাতে হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল, অথবা সে বহুদিন ঘুমায়নি, সেই মানুষটা লাশ কাটা ঘরে এবার নিশ্চিন্তের ঘুম ঘুমাচ্ছে, সে কি এই ঘুম চেয়েছিল? কোন ঘুম? তারও একটা ব্যাখ্যা কবি দিলেন। রক্ত ফেনা মাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি। মড়কের ইঁদুর অর্থাৎ দেশে যদি মড়ক লাগে সেখানে মানুষের সাথে সাথে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীগুলো প্রাণ হারায় খাদ্যের অভাবে। এখানে কবি বলছেন মড়কের ইঁদুরের মতো, কবি একটা উপমার ব্যবহার করেছেন এখানে। কবি বলছেন এই যে মানুষটির মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর পরে তাকে যে লাশ কাটা ঘরে নিয়ে যাওয়া হয়েছে সেখানে সে যেন মড়কের ইঁদুরের মতো শুয়ে আছে, তার মুখে রক্ত ফেনা অর্থাৎ রক্তর সাথে মানে সেই গলায় দড়ি দেওয়ার পর অনেক সময় গ্যাজলা উঠে যায় মুখে, সেরকম একটা দৃশ্য, ফেনা মাখা, ইঁদুরের মতো ঘাড় গুঁজি, মৃত্যুর পর ঘাড় গুঁজে ইঁদুরগুলো যেমন পড়ে থাকে সেরকম ভাবেই যেন মানুষটা শুয়ে আছে। আধার ঘুঁজির বুকে ঘুমা এবার, অন্ধকার একটা ঘুপচির মধ্যে, ঘুঁজি বলতে এখানে একটা ঘুপচি জায়গা, মানে একটা দম বন্ধ করা পরিবেশ, সেখানে বোধহয় মানুষটা ওই ইঁদুরের মতো ঘুমাচ্ছে। এখানে কবি আরেকটা কথা বলতে চেয়েছেন, এই যে মানুষটা, সেই মানুষটা হয়তো ইঁদুরের জীবন বলে নিজের জীবনকে মনে করত। এই যে ইঁদুর দৌড়, আমাদের যে নিত্য নৈমিত্তিক দৌড়, আমরা যে জীবনে বাঁচার জন্য যে লড়াইটুকু করি সকাল থেকে রাত পর্যন্ত, সেখানে যেন আমাদের একটা ইঁদুর দৌড় চলে, সেখানে যেন প্রত্যেকের মধ্যে প্রত্যেকের সঙ্গে আমরা একটা প্রতিযোগিতায় মেতে উঠি, প্রতিযোগিতার খেলা, কে কত অর্থ উপার্জন করতে পারবে, কে কত ভালোভাবে থাকতে পারবে, বাড়ি গাড়ি সমস্ত কিছু কার কত বেশি হবে, আধিপত্য তার কীর্তি কতটা তার বেশি হবে, তার সম্মান প্রাপ্তি কত বেশি হবে, এই যে একটা ইঁদুর দৌড় প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার হয়তো সামিল হয়েছিল লোকটা। আজ বোধহয় মড়ক লেগেছে সেই প্রতিযোগিতায়, তার জীবনে হয়তো মড়ক এসেছিল, তাই সে মৃত্যুর পথ বেছে নিয়েছে এবং ইঁদুরের মতো ওই লাশ কাটা ঘরের ঘুপচি অন্ধকারে আজ সে শুয়ে আছে। কোনোদিন জাগিবে না আর, কবি বললেন যে তার জীবনের শেষ হয়ে গেছে, আর সে কোনোদিন জাগবে না, তাই সে যে এতদিন ঘুমাতো না অথবা ঘুম ভেঙে যেত তার, এখন সে চিরনিদ্রায় শায়িত, আর কোনোদিন সে উঠবে না। এর পরের স্তবে কবি বলছেন কোনোদিন জাগিবে না আর, জানিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর। এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। কবি এখানে খুব সুন্দরভাবে পরের স্তবকে যেন একটা ইঙ্গিত দিতে চাইলেন পাঠককে। আগের যে দুটো স্তবক আমরা পেলাম সেখানে কবি বলেছেন প্রথম স্তবকে একটা মানুষ আত্মহননের পথ বেছে নিয়েছে, কোন সময় ফাল্গুন মাসের কোন এক পঞ্চমীর চাঁদ যখন ডুবে গেছে অন্ধকারে, সেই সময় সে আত্মহত্যা করেছে এবং তাকে লাশ কাটা ঘরে নিয়ে যাওয়া হয়েছে। এবং পরের স্তবকে সে কবি বলতে চাইলেন সেই মানুষটি কেন মারা গেছে। এই যে কথাগুলো কবি স্তবকে বলেছেন, তার প্রেম ছিল, বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, কাজে তার মধ্যে অপ্রাপ্তিবোধ ছিল না, কাজে না পাওয়ার যন্ত্রণাবোধ থেকে সে মারা যায়নি। এবার কবি যেন এর একটা সন্ধান করলেন, সন্ধান খুঁজে পেলেন, তার মৃত্যুর কারণ কবি খুঁজতে বসলেন। কি কারণ কবি বললেন? কবি বলছেন কোনোদিন জাগিবে না আর, জানিবে না গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর। কবি বলছেন যে এই যে মানুষটা মরে গেছে সে আর কোনোদিন জাগবে না, তার মনের মধ্যে যে পুঞ্জীভূত গাঢ় বেদনা জমে উঠছিল, সেই বেদনা অবিরত অবিরাম বয়ে চলছিল, সে তার ভারে, সে যে একটা মানে ক্লান্ত অবসন্ন হয়ে চলেছিল তার দেহ, সে বোধহয় সেই অবসন্নতা নিয়েই
তার মৃত্যুর পথে এগিয়ে গেছে। সেই অবসন্নতার ভাব, সেই ক্লান্তির ভার সে বোধহয় আর বইতে পারেনি। এটাই হয়তো কবি বলতে চেয়েছেন। কবি বললেন, অবিরাম ভার সহিবে না আর। সে মারা গেছে, সে মৃত্যুর মুখে নিজেকে নিয়ে চলে গেছে, সে একেবারে ওপারে চলে গেছে, জীবনের ওপারে। সেখানে আর কখনো জীবনকে সে খুঁজে পাবে না। কাজে এই যে গ্লানি, এই যে একটা বেদনা, এগুলো তাকে আর কখনোই ছুঁতে পারবে না। সে যে ভারে একটা ক্লান্ত হয়ে গেছিল, সেই ভার তাকে আর বইতে হবে না। এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। এখানে গল্পের মধ্যেও একটা গল্প আছে, এই যে উটের গ্রীবার মতো। তোমরা অনেকেই হয়তো এই উটের গল্পটা শুনেছ। কোনো এক দোকানি প্রচন্ড ঝড় বৃষ্টির কোনো এক রাত্রে তার দোকানের ঝাঁপিটা সামান্য টেনে দিয়ে ভেতরে বসে আছেন, আর ঠিক সেই সময় একটা উট এসেছে। এটা আবার অনেক সময় অনেকে তাঁবুর ভেতরকার গল্পও বলে। এটা লোক প্রচলিত গল্প, তো বিভিন্ন রকম ভাবেই আমরা পেয়েছি। কোনো একটা লোক তাঁবুর মধ্যে বসেছিল, তাঁবুর মানে যে সামনের আচ্ছাদনটা সেটা টেনে দিয়ে একটা উট সে প্রচন্ড ঝঞ্ঝার মধ্যে তার মুখটা বাড়িয়ে দিয়েছিল, তার গ্রীবাটা বাড়িয়ে দিয়েছিল। লোকটার মনে হয়েছিল যে সে অসহায় উট, একটা অসহায় প্রাণী, তাকে সে কিছু বলেনি, বের করে দেয়নি, সে তাকে থাকতে দিয়েছিল। এরপর আস্তে আস্তে দেখা গেছে উট তার সমগ্র শরীরটা নিয়ে প্রবেশ করেছে সেই দোকানে অথবা সেই তাঁবুর ভেতরে। লোকটাকে তার নিজের স্থানটা ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে, কারণ উট তার সমস্ত স্থানটা দখল করে নিয়েছে। এখানে এই উটের গল্পটার অবতরণ করে মানে নিয়ে এসে কবি একটা অন্য কথা বলতে চাইলেন। কবি বলছেন, এই যে মানুষটা যে আত্মহননের পথ বেছে নিল, সে বেছে নিল কিভাবে না, উটের গ্রীবার মতো নিস্তব্ধতা তাকে গ্রাস করেছিল। কবি বলতে চাইছেন, যখন আমাদের মনের মধ্যে নিস্তব্ধতা আসে, হতাশা আসে, ক্লান্তি আসে, তখন আমরা যদি সেটাকে প্রাধান্য দিই তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু আমরা যদি এই উটের গল্পটাকে মনে রেখে সেগুলোকে আমাদের জীবনে প্রাধান্য না দিই, তাহলে কিন্তু আমাদের এই মৃত্যুর পথটা বেছে নিতে হয় না। আমরা যদি জীবনের নেতিবাচক দিকগুলো না দেখে আমরা ইতিবাচক দিকগুলো দেখি, আমরা কি পেয়েছি, আমরা কতটা ভালো আছি, সেদিকটা দেখি, তাহলে কিন্তু আমাদের হতাশাগ্রস্ত হয়ে পড়তে কখনোই হবে না, এবং আমরা এভাবে আত্মহননের পথেও নিজেকে নিয়ে যাব না। এটাই বোধহয় কবি বলতে চাইলেন। কবি বলছেন, এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে। চাঁদ যখন ডুবে গেছিল, অর্থাৎ তার মনের মধ্যেকার যে গরিমা, যে শান্তি, যে কোমলতা, সেটা যখন ডুবে গেছিল চাঁদের মতো, তখন বোধহয় নিস্তব্ধতা তাকে গ্রাস করেছিল ওই উটের মতো। সেই বোধহয় বলে গেছিল তাকে যে এই মৃত্যুর পর তাকে আর সেই বেদনার্ত ক্লান্ত ভারটা শরীরে বইতে হবে না। এটাই কবি বললেন। এর পরের স্তবকে কবি আবার বলেছেন, তবুও তো পেঁচা জাগে, গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে, আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। খুব সুন্দরভাবে কবি আবার ইতিবাচক একটা অর্থে ফিরে এসেছেন। কবি বলছেন, তবুও তো পেঁচা জাগে। আমরা জানি পেঁচা এমনই একটা প্রাণী যে রাতের অন্ধকারে শিকার খুঁজতে বেরোয়। এই পেঁচার শারীরিক গঠনটা বিশেষ অদ্ভুত। তার যে চোখটা, সেই চোখ দুটো কোটরের মধ্যে থাকে, ফলে চোখটা মানে এরকম একটা হোলের মধ্যে যদি চোখটা থাকে, তাহলে সেই চোখটা দিয়ে সে সোজা সামনেটুকু দেখতে পায়, সে কিন্তু আশেপাশের কিছু দেখতে পায় না। একটা স্থির দৃষ্টি নিয়ে পেঁচা দেখে, অন্যান্য দিকের দিকে সে চায় না, অর্থাৎ নিজের গতি, লক্ষ্যটাকে পেঁচা স্থির রাখে, যেন সেই অর্জুনের মতো স্থির লক্ষ্যে নিজেকে আবদ্ধ রাখা। কবি বলছেন, সেই পেঁচার দৃষ্টি যদি আমরা নিজেদের মধ্যে আনতে পারি, স্থির লক্ষ্যে যদি তাকাতে পারি, আশেপাশে যে আমাদের নেতিবাচক বিষয় সেগুলোর দিকে যদি আমরা না তাকাই, তাহলে কিন্তু আমরা জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। পেঁচাও তো জাগে, তার তো আলোর মধ্যে সে দেখতে পায় না, তবুও তো অন্ধকারে সে নিজেকে জাগিয়ে রাখে, শিকার খুঁজতে বেরোয়। গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে। যখন বন্যা হয় বা প্রচন্ড জলের কর্দমাক্ত অবস্থায় একটা ব্যাঙ, তার হয়তো সে বয়স হয়ে গেছে প্রচন্ড, সেই ব্যাঙটা গলিত হয়ে গেছে, স্থবির হয়ে গেছে, মানে একদম আর চলতে পারছে না, তার শরীর গলতে বসেছে, একেবারে শেষ অবস্থা।
তবুও সেই ব্যাঙটা কিন্তু সেখানে বসে তার শেষ খাবারের আশাটুকু করে, তার শেষ মুহূর্তের ভিক্ষাটুকু সে মাগে, মানে চায়। সে কিন্তু মরে যেতে চায় না। এ যেন রবীন্দ্রনাথের সেই কথা, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না। মানে আমি যতক্ষণ না নিজের প্রাণটুকু, শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করব, ততক্ষণ আমি বেঁচে থাকবো এবং বাঁচার আনন্দটুকু উপভোগ করব। এটা যেন কবি এখানে বলতে চাইলেন। আরেকটি প্রভাতের ইশারায়, মানে আবার ভোর হবে, এটা এখানে কবি আরেকটা ইঙ্গিত দিলেন, আমাদের জীবনে যখন আধার নামে, অর্থাৎ আমাদের জীবনে যখন দুঃখ দুর্দশা আমাদের জীবনকে যখন গ্রাস করে, তখন আমরা যদি হতাশাগ্রস্ত না হয়ে আবার নতুন প্রভাতের দিকে তাকিয়ে থাকি, অর্থাৎ আবার একটা ভালো দিকের মানে দিনের আশায় যদি বসে থাকি, তাহলে কিন্তু আমাদের জীবনটাকে এইভাবে হতাশাগ্রস্ত হয়ে মৃত্যুর পথে চলে যেতে হয় না। কবি বলছেন, আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। অনুমেয় এই শব্দটা অনুমান শব্দ থেকে এসেছে, অর্থাৎ আমি যে ভবিষ্যৎটার দিকে চলেছি সেই ভবিষ্যৎটাকে আমি দেখতে পারছি না, কিন্তু আমি অনুমান করছি, আমার একটা স্থির বিশ্বাস যে আমার ভবিষ্যৎটা ভালোই হবে। আমার এখন হয়তো সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু আমি যে পরিস্থিতিতে পড়বো সেই পরিস্থিতিটা হয়তো এই খারাপ সময়টাকে কাটিয়ে দেবে। এই বিশ্বাসটা নিয়ে, এই অনুমানটুকু করে আমরা যদি আরেকটা প্রভাতের অপেক্ষায় থাকি, আরেকটা নতুন দিনের অপেক্ষায় থাকি, ওই ব্যাঙের মতো অথবা পেঁচার মতো, তাহলে কিন্তু আমাদের জীবনটা এত কঠিন হয় না। আমাদের জীবনটায় এইভাবে আমরা আত্মহত্যার দিকে নিয়ে যাব না আমাদের জীবনে। এখানে একটা সম্পূর্ণ ইতিবাচক কথা কবি বললেন। পরস্থ কবি কি বলছেন, আমরা এতক্ষণ মানে এর আগে যে মৃত্যুর কথা শুনলাম, যে আত্মহননের কথা শুনলাম, সেখানে কবি কিন্তু প্রথম পুরুষে কথাগুলো ব্যক্ত করেছেন। কবি কি বলেছেন? কবি বলেছেন, লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, তারে অর্থাৎ তাকে, সেই ব্যক্তিকে, প্রথম পুরুষ। কাজে এখানে আমরা দেখছি বলছেন এই স্তবকে, টের পাই যুথচারে আধারের গাঢ় নিরুদ্দেশে, চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা, মশা তার অন্ধকার সংঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। এখানে কবি আবার নিজের কথা বললেন। কবি কি বললেন? নিজেকে আমিত্বে পরিণত করেছেন। এখানে যে গল্পের শুরু আমরা করেছিলাম, যে ঘটনার শুরু আমরা করেছিলাম, সেখানে প্রথমে মনে হয়েছিল লাশ কাটা ঘরে কবি একটা প্রাণীকে, মানে একটা মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে, সে কথা বলে গল্পটা শুরু করলেন। এই জন্যই আমি বললাম, আমরা যত ভেতরে ঢুকবো ব্যাপারটা দুর্বোধ্য হয়ে উঠবে আমাদের কাছে, একটা সম্পূর্ণ অর্থ কিন্তু আমরা করতে পারি না। আমি আগেও বনলতা সেন পড়ানোর সময় তোমাদের বলেছি যে কবি যখন কবিতা লেখেন তখন তিনি ঠিক কি ভেবে লেখেন সেটা আমাদের জানা নেই, কিন্তু আমরা যখন পাঠ করি সেই কবিতাটা, তখন আমাদের ব্যক্তিগত একটা স্বাধীনতা আছে, আমরা কিভাবে সেটাকে গ্রহণ করব। এবং সেই গ্রহণযোগ্যতার মধ্যে আমরা যদি স্বাধীনতা বজায় রাখি এবং কবিকে যদি গ্রহণ করার মতো মানসিকতা রাখি, তাহলে আমরা অবশ্যই এর থেকে ইতিবাচক বিষয়টাকে খুঁজে নেব, নেতিবাচক বিষয়টাকে নেব না। এবং সেক্ষেত্রে আমরা কিন্তু এক একজন এক এক রকম করে কবিতাকে দেখতে পারি, সেখানে কিন্তু কোনো বিরোধিতা নেই। আবার বলছি, আমাদের কল্পনাকে আমরা যদি একটা বিশেষ দিক দিতে পারি, আমাদের কল্পনার মধ্যে যদি দৃঢ়তা থাকে, সেখানে যদি মানে বলার বিষয়টা খুব স্পষ্ট থাকে, তাহলে কিন্তু প্রত্যেকের কল্পনাই গ্রহণযোগ্য। কাজে কারণ কবি যখন কবিতা লিখেছেন কখনোই তার কোনো ব্যাখ্যা রেখে যাননি। যাই হোক, আমরা এখানে দেখছি আবার কি উত্তম পুরুষে কবি ফিরে এসেছেন। কবি বলছেন, টের পাই যুথচারী আধারের গাঢ় নিরুদ্দেশে। যুথচারী মানে একটা সঙ্গবদ্ধ, সারিবদ্ধ ব্যাপার। চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। মশারি কি করে? একটা আবদ্ধ জীবনের মধ্যে নিয়ে যায় আমাদের, যেখানে মশারা বাইরে থাকে আর আমরা থাকি ভেতরে, কিন্তু নিজেদের একটা আবদ্ধ বেষ্টিত অংশের মধ্যে নিমজ্জিত করি আমরা। মশা তার অন্ধকার সংঘারামে জেগে থাকে জীবনের স্রোত ভালোবেসে। মশাকে আমরা আমাদের কাছে আসতে দিচ্ছি না, সে আমাদের শরীরের রক্ত শোষণ করতে পারছে না, কিন্তু তবু সে বাইরে জেগে থাকছে মানে সংঘারামে। সংঘারাম শব্দটার অর্থ কি না, স্থাপত্য, সৃষ্টির একটা যে বিষয়, সেটা। মশা যেন অন্ধকারে তার স্থাপত্য মানে ঈশ্বরের একটা সৃষ্টি হয়ে জীবনের স্রোতকে ভালোবেসে বেঁচে থাকছে। সে কিন্তু মরতে চাইছে না বা মরার কথা বলছে না। এবার কবি উত্তম পুরুষে বলেছেন, টের পাই যুথচারী আধারের গাঢ় নিরুদ্দেশে। কবি নিজে যেন উপলব্ধি করছেন যে সঙ্গবদ্ধ জীবনে
একটা আধারের গাঢ় নিরুদ্দেশ্যে কবি ভেসে চলেছেন। মানে কবি ঠিক কোন উদ্দেশ্যে বেঁচে আছেন, কবির শেষ কোথায়, এগুলো কবি জানেন না। কবি অন্ধকারে নিজেকে ভাসিয়ে দিয়েছেন। অনেকটা মশার মতোই কবি বলতে চাইছেন, কীট পতঙ্গের জীবন, কবির জীবনকে কবি বলছেন। আমরা এর আগেও পেয়েছি বোধ কবিতায় যে কবি মনে করেছেন যে জীবন কবি কাটাচ্ছেন, সেই জীবন সামান্য প্রাণীর জীবন। মানব জীবন অনেক বেশি উন্নত হওয়া উচিত, কিন্তু সেখানে কোথাও যেন কবির একটা অপূর্ণতা রয়ে গেছে। কবির যেন মনে হয়েছে এই জীবন খুব ক্ষুদ্র, এই জীবনে কবি কিছু করে উঠতে পারেননি। এখানেও যেন তারই একটা অস্পষ্ট ইঙ্গিত আমরা পেলাম। এরপর কবি বলছেন, রক্ত ক্লেদ বর্ষা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি। আবার একটা ইতিবাচক কথা কবি বলছেন, সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। কবি বলছেন যে যখন মাছি রক্ত ক্লেদ, অর্থাৎ একটা রক্ত কিংবা কোনো ক্লেদাক্ত তরলের মধ্যে নিজেকে নিমজ্জিত করে ফেলে, সেখান থেকেও কিন্তু উঠে আসে রৌদ্র করজ্জ্বল একটা প্রকৃতিতে, আবার উঠতে থাকে। তার ডানা ভেজা ডানা আবার যেন রৌদ্রের উত্তাপে শুকিয়ে যায়, আলোর দিকে সে নিজেকে নিয়ে যায়। অর্থাৎ বাঁচার যে চেষ্টা, সেটাই কবি বলতে চেয়েছেন। বলছেন, সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। যখন সোনালি রোদ ঝিকমিক করে প্রকৃতির বুকে, সেখানে প্রচুর কীট পতঙ্গকে কবি উঠতে দেখেছেন। তারা ছোট্ট ছোট্ট ক্ষুদ্রাতিতে ক্ষুদ্র প্রাণী, যেখানে পৃথিবীতে বড় মানুষ রয়েছে, বড় বড় বহু জীবজন্তু রয়েছে, সেখানে ওই প্রাণীগুলো একেবারে ক্ষুদ্র, তাদের বেঁচে থাকা যেন অর্থহীন। সেখানে তবুও কিন্তু তারা ওই সূর্যের আলোর মধ্যে নিজেকে উন্মোচন করে দিচ্ছে। তারাও বাঁচার আনন্দ খুঁজে পাচ্ছে, তাদের জীবনটা নিয়ে তারা দুঃখী নয়, হতাশগ্রস্ত নয়। এটাই যেন কবি বললেন। তারপরে কবি কি বলেছেন? কবি বলছেন, ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোনো বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে। চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা। যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় নাকো দেখা এই জেনে। খুব সুন্দরভাবে কবি এক স্থান থেকে অন্যত্র বিচরণ করেছেন, যেন একটা অদ্ভুত টানাপোড়েনের মধ্যে কবি, দ্বিচারিতার মধ্যে কবি নিজেকে নিমজ্জিত করেছেন। কবি কি বলছেন? ঘনিষ্ঠ আকাশ যেন, আমরা যেখানে বাস করছি, আমাদের মাথার উপরে একটা বড় আকাশ, সেই আকাশ আমাদের কি করে রেখেছে? যেন সঙ্গবদ্ধ করে রেখেছে মানুষদের। যেন কোনো বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন। ইহাদের বলতে কীট পতঙ্গের জীবনের কথা বলেছে। বলছে এদের মনটাকে যেন বিকীর্ণ জীবন অধিকার করে আছে, একটা চারিদিকে বিচ্ছুরিত বিকীর্ণ যে জীবনটা, তার থেকে রসদ সংগ্রহ করার একটা ইচ্ছা এই প্রাণীগুলোর মধ্যে আছে। তারপরে কবি বলেছেন, দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে। তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো, আবার অনেকে নাও দেখতে পারো। এটা আমাদের সময়কার দৃশ্য, এখনকার ছেলেমেয়েরা এই দৃশ্য থেকে বঞ্চিত। প্রচুর ফড়িং যখন উড়ে বেড়ায়, কোনো দুরন্ত শিশু সেই ফড়িংকে হঠাৎ যদি ধরে ফেলে, সেই ফড়িংয়ের মধ্যে একটা অদ্ভুত ছটপটানি লক্ষ্য করা যায়। দুরন্ত শিশুর হাত থেকে নিস্তার পাওয়ার জন্য, প্রাণটা ফিরে পাওয়ার জন্য একটা অদ্ভুত শিহরণ জাগে ওই ফড়িংয়ের মধ্যে। কবি এখানে শিশু, দুরন্ত শিশুকে অনেকটা মৃত্যুর সাথে তুলনা করেছেন। কবি বলছেন, যখন ঘনিষ্ঠ আকাশ, যখন বিকীর্ণ জীবন, জীবনটা চারদিকে ছড়িয়ে গেছে, জীবনটা বাঁচার তাগিদে এগিয়ে যাওয়ার তাগিদে আছে, ঠিক সেই সময় কোনো এক দুরন্ত শিশু যদি সেই জীবনটাকে টেনে ধরে, অর্থাৎ মৃত্যু যদি থাবা বসায়, তখন আমাদের প্রাণটাও ওই ফড়িংয়ের মতোই ছটফট করে। আমরা কিন্তু একটা বাঁচার চেষ্টা করি, আমাদের বাঁচতে ইচ্ছা হয়। এটাই কবি বলছেন, মরণের সাথে আমরা যেন লড়াই করি। এই যে লড়াই, এই লড়াই কিন্তু প্রতিনিয়ত, প্রতিদিন। মৃত্যু যেন আমাদের মুখের সামনে, আমাদের জীবনের সামনে প্রতিনিয়ত দাঁড়িয়ে অপেক্ষা করছে, এই বোধহয় তুলে নেবে আমাদের প্রাণটা। আর এরই মধ্যে দিয়ে আমাদের এগিয়ে চলা, এই যে আমাদের একটা প্রতিনিয়ত একটা সাংঘাতিক কঠিন অবস্থার মধ্যে লড়াই, এই লড়াইটা রয়েছে বলেই কিন্তু আমরা বাঁচার আনন্দটাকে অনুভব করছি। কবি এই কথাও বললেন, কিন্তু তারপরে কবি আবার ফিরে এসেছেন মধ্যম পুরুষে। এই কবিতার মধ্যে আমরা তিন পুরুষের ব্যবহারই দেখেছি। প্রথমে কবি ব্যবহার করেছেন প্রথম পুরুষকে,
তারপরে উত্তম পুরুষ, তারপরে কবি ব্যবহার করলেন মধ্যম পুরুষ। কবি কি বললেন? চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা। এই যে তুমি সম্বোধন, মানে ওই যে ব্যক্তি লাশ কাটা ঘরে যাকে নিয়ে যাওয়া হয়েছে, এখানে যেন কবি বলতে চাইছেন সেই ব্যক্তি কবির চেনা, তাই জন্য কবি মধ্যম পুরুষের মানে ব্যবহার এখানে করলেন। কবি সেই ব্যক্তিকে যেন চেনেন, কবির কাছের কোনো মানুষ, তাই কবি এখানে মধ্যম পুরুষকে নিয়ে এসেছেন। বলছেন কখন তুমি বলছেন চাঁদ ডুবে গেলে পর, জীবনের চাঁদ যখন তোমার ডুবে গেছিল তখন তুমি অশ্বত্থ গাছটার কাছে প্রচন্ড আধারে অন্ধকারে একগাছা দড়ি হাতে গিয়েছিলে একা একা। এ জীবন, যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা, এই জেনে তুমি কেন মরতে গিয়েছিলে, কেন মানুষটা মারা গেল, কেন তাকে লাশ কাটা ঘরে নিয়ে যাওয়া হলো, এই যে মানে যেতে হলো, এই যে কারণ, এর কারণের উত্তর যেন কবি এখানে এই অংশে দিয়ে দিলেন। কবি বলছেন যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানে যে জীবন মানুষটা কাটাচ্ছিল, যে জীবন আমরা কাটাই, কবি এখানে আমি তুমি এবং সেতে একাকার হয়ে গেছেন। কবি এখানে প্রত্যেক পুরুষকে যেন একই সাথে বেঁধে ফেলতে চেয়েছেন। কবি বলতে চেয়েছেন আমি তুমি সে বলে কিছু নেই, একটাই অর্থ, একটাই শব্দ, একটাই কথা, মানুষ। আমরা মানুষ রূপে যারা জন্মেছি তাদের প্রাত্যহিক জীবন, প্রতিদিনের যে সংগ্রাম, প্রতিদিনের যে ইঁদুর দৌড়, প্রতিদিনের যে প্রতিযোগিতা, সেখানে সে জীবন ফড়িংয়ের, সে জীবন দোয়েলের। মানুষ শব্দটা অত্যন্ত মহান, অত্যন্ত সাংঘাতিক একটা বড় শব্দ। মান এবং হুঁশ আছে যার, সেই মানুষ, একথা বলেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। কিন্তু আমরা যারা মানুষ হয়ে জন্মেছি তারা মান ভুলে যাই, তারা হুঁশ খুইয়ে বসি, আর সেই জীবন তখন হয়ে যায় ফড়িংয়ের, দোয়েলের, ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীর। এই জীবন থেকে এটা যে আমরা বুঝতে পারছি যখন, মানে আমরা যখন বুঝে গেছি আমরা সত্যিকারের মানুষ হয়ে বেঁচে থাকতে পারছি না, তখনই আমাদের সব থাকা সত্ত্বেও, সমস্ত প্রাপ্তি লাভের পরেও আমরা মৃত্যুর দিকে ছুটে যাই। মৃত্যু মানুষের দুবার হয়, একবার হচ্ছে মানুষের মনের, আর একবার হচ্ছে মানুষের শারীরিক মৃত্যু। যখনই মানুষ মানসিকভাবে মরে যায় আর বাঁচতে ইচ্ছা করে না, তখনই আস্তে আস্তে সে আত্মহত্যার দিকে নিজেকে সামিল করে, মৃত্যু মুখে সে পতিত হয়। কবি যেন এখানে সে কথাই বললেন। এরপর কবি পরস্তবকে কি বললেন? অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ, জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি, থুর থুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনজলে ভেসে, চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার, জানাইনি পেঁচা এসে এই তুমুল গাঢ় সমাচার। খুব সুন্দরভাবে কবি ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যাগুলোর মধ্যে কবি কোনো উপমা রাখেননি, কবি সরাসরি যেন একটা মনের ভাবকে ব্যক্ত করেছেন। কবি কি বললেন? মানুষটা যখন ওই অশ্বত্থের ডালে একটা দড়ি হাতে গিয়েছিল মৃত্যুর জন্য, মানে আত্মহত্যা করবে বলে, তখন কি অশ্বত্থের শাখা প্রতিবাদ করেনি? অশ্বত্থ গাছের শাখা তাকে বলেনি যে জীবন আছে, তুমি জীবন নিয়ে বাঁচো, তুমি মরতে এসো না, মৃত্যু খুব মানে সামান্য একটা বিষয়, জীবনকে এত তাড়াতাড়ি শেষ করে দেবে কেন, তুমি আশাবাদী হও, তুমি বাঁচো, জীবনকে উপভোগ করো, এই কথা কি বলেনি ওই অশ্বত্থের গাছ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি, তুমি যখন মরতে গিয়েছিলে তখন কি জোনাকির ঝাঁককে অন্ধকারে দেখোনি, যারা স্নিগ্ধ ফুলের চারপাশে অদ্ভুতভাবে ঘুরে বেড়াচ্ছে, চারদিকটা আলোকিত করছে, নিজেরা ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী হয়েও নিজেদের ওই সামান্য আলোকে তারা নিজেকে কত খুশি রাখছে, সুখী রাখছে, সেই দৃশ্য কি তুমি দেখোনি? তাদের সেই দৃশ্য থেকে, তাদের সেই বাঁচার আনন্দ থেকে তুমি বাঁচার তাগিদ কি কখনো অনুভব করনি, সেই মুহূর্তে অনুভব করনি? তারপর কবি কি বললেন? থুর থুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনজলে ভেসে। কবি কি বললেন? কবি বলছেন সেই সময় রাতের কোনো পেঁচা কি তুমি দেখতে পাওনি? থুরথুরে পেঁচা, থুরথুরে পেঁচা এখানে কালের প্রতীক, সময়ের প্রতীক। কোন কাল? যে কাল থেমে থাকে না, যে কাল বসে থাকে না, যে কালের অমোঘ নিয়মে আমাদের জীবনের চরম পরিণতি আসবেই, সেই কাল অর্থাৎ থুরথুরে পেঁচা রূপে এসে তোমাকে কি বলেনি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনজলে ভেসে? অর্থাৎ তোমার মনের যে স্নিগ্ধতা, তোমার মনের যে কোমলতা, সেটাকে বেনজলে ভেসে গেছে, অর্থাৎ চাঁদ বুঝি একেবারে ডুবে গেছে,
চমৎকার। সঙ্গে সঙ্গে কাল কি বলবে? চমৎকার। কারণ কাল এটাই চায়, তা না হলে কাল শিকার ধরতে পারবে না, কালের কবলে তোমাকে নিমজ্জিত করতে পারবে না। সে কি কথা বলেনি? তোমাকে মনে করে দেয়নি যে বেনো জল ঢুকে গেছে তোমার অন্তরে? সেটা কি তোমাকে মনে করে দেয়নি? বেনো জল মানে কি? বেনো জল হচ্ছে বন্যার জল। আমরা জানি বিভিন্ন নদী, পুকুর, সেই সমস্ত জল যখন কোনো কোনো নদী পুকুরের জল আমরা পান করি, সেটা আমরা জানি যে শুদ্ধভাবে আছে, কুয়ো, এসব জল। কিন্তু যখন বন্যা হয় তখন সমস্ত জল একত্রে মিশে যায়, কোথাও মানে নোংরা জল, পচা জল, সবকিছু মিলে মিশে একাকার হয়ে যায়। সেখানে সেই যে জলটা, সেটা বেনো জল বলা হয়। সেখানে আলাদা করে আর ভালো খারাপ, শুদ্ধ অশুদ্ধ বিচার করা যায় না। এখানে সেই থুরথুরে অন্ধ প্যাঁচা যেন বলতে এসেছে, মানে সময় শেষ হয়ে গেছে। থুরথুরে প্যাঁচা কেন বললো? বয়স হয়ে গেছে, সময় ঘনিয়ে এসেছে, তাই বলছে। সে কি বলেনি যে তুমি বেনো জলে ভেসে গেছো, আসলে তোমার ভেতরকার যে স্বচ্ছতা সেটা তুমি হারিয়ে ফেলেছো? সে কি বলেনি? আর সে কি তখন তোমাকে ব্যঙ্গ করেনি? চমৎকার, বাহ, বেশ ভালো হয়েছে। ধরা যাক দু একটা ইঁদুর। এবার এই সময় ইঁদুর ধরার সময়, যখন অন্ধকার ঘনিয়ে আসে তখন পেঁচা তার শিকার ধরতে আসে। আর সেই সময় ওই কাল, মানে পেঁচাকে আমি কি বললাম? কালের প্রতীক, সময়ের প্রতীক। সে যেন এইবার ওই মানুষরূপী যে ইঁদুরের জীবন কাটাচ্ছে মানুষটা, তাকে বোধহয় ধরতে এসেছে, গ্রাস করতে এসেছে, কাল তাকে ছিনিয়ে নিতে এসেছে। এবং যখন মানুষটাকে অন্ধকার ঘিরে ধরে, মানুষটা নৈরাশ্যবোধে ডুবে যায়, তখনই কাল তার থাবা বসায়, মৃত্যুর কোলে তাকে নিয়ে চলে যায়। এটাই বোধহয় কবি এখানে বলতে চেয়েছেন। জানায়নি পেঁচা এসে এই তুমুল গাঢ় সমাচার? পেঁচা কি তোমাকে বলে যায়নি এই সংবাদটা, কখন মানুষ মৃত্যুর দিকে ঢলে পড়ে? পরের স্তবকে কবি আবার বললেন, জীবনের এই স্বাদ, সুপক্ক জবের ঘ্রাণ, হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হলো? মর্গে কি হৃদয় জুড়লো? মর্গে ঘুমোটে থ্যাতা ইঁদুরের মতো রক্তমাখা ঠোঁটে? প্রথমে কবিতার শুরুতে কবি বলেছেন লাশ কাটা ঘরে, শব্দটার উপর বিশেষ জোর দিতে। মানে তুমি যখন মারা গেলে সেই জীবন লাশে পরিণত হলো, একটা বেওয়ারিশ লাশ, যে লাশের শনাক্তকরণও হয়তো হয়নি, তাকে ছিন্ন ভিন্ন করে কাটা হবে। একটা মানে সাংঘাতিক বিশ্রী দৃশ্যের দিকে আমাদের দৃষ্টিকে নিবদ্ধ করার জন্য কবি লাশ কাটা শব্দটাকে ব্যবহার করলেন। আবার এই স্থানে এসে কবি মর্গ শব্দটাকে ব্যবহার করেছেন, মানে ওই তিক্ততাকে, ওই কুৎসিত ব্যাপারটাকে একটু কোমলতা দেওয়ার জন্য, একটু প্রাণ দেওয়ার জন্য মর্গ শব্দটায় কবি ফিরে এসেছেন। কবি বললেন জীবনের এই স্বাদ। জীবনের কোন স্বাদ? এই যে কবি বলেছিলেন বধূ পাশে শুয়েছিল, শিশুটিও ছিল, তার মানে তোমার জীবন, তোমার পরিবার পরিজন নিয়ে তুমি জীবনের যে স্বাদ পেয়েছিলে। সুপক্ক জবের ঘ্রাণ, জব এখানে ফসল, শিশু হচ্ছে জব, মানে শিশুকে যদি আমরা এখানে ফসল বলে ধরে নিই, তাহলে জব সেই শিশু। অর্থাৎ তার যে ঘ্রাণ, তার যে সুন্দর শিশুর গন্ধ, মানে একটা শৈশবের গন্ধ, সেটা তুমি হেমন্তের বিকেলে পেয়েছিলে। তোমার অসহ্য বোধ হয়েছিল বোধহয়। হেমন্ত কখন? হেমন্ত ঋতু হচ্ছে পরিণত সময়ের ঋতু। হেমন্ত ঋতু হচ্ছে আমাদের পরিণামের সময়, আমাদের জীবনের শেষ সময়। আমরা যখন একেবারে বয়স্ক হয়ে যাই, মৃত্যুর দিকে এগিয়ে চলি, মানে বয়সের ভার যখন আমাদের একেবারে কাবু করে তোলে, তখনই হেমন্তের কথা কবিরা বলছেন হেমন্তের কোনো এক বিকেলে, মানে তুমি যখন একেবারে জীবনের ভারে বৃদ্ধ হয়ে পড়েছিলে, সেই সময় তোমার জীবনের এই স্বাদ সুপক্ক, মানে তোমার শিশুর যে ঘ্রাণ, সেটা কি তোমার কাছে অসহ্য মনে হয়েছিল? মর্গে কি হৃদয় জুড়ালো? তোমার যে জীবনটা তুমি হারালে, সেটা মর্গে স্থান পেয়েছে, সেখানে গিয়ে তোমার জীবনটা কি জুড়িয়ে গেছে? তোমার যে অসহ্য বেদনা বোধ হচ্ছিল, সেখানে কি তুমি এখন তৃপ্তি পাচ্ছ, শান্তি পাচ্ছ? থ্যাতা ইঁদুরের মতো রক্তমাখা ঠোঁটে, তোমার যে মৃত্যুটা হয়েছে সেটা যেন থ্যাতা ইঁদুরের মতো রক্তমাখা একটা দৃশ্য। তুমি যে মারা গেছো, তোমাকে লাশ কাটা ঘরে শুয়ে রাখা হয়েছে, সেই দৃশ্যটা থ্যাতা ইঁদুরের মতো, তোমার ইঁদুরের জীবনটা এখন থ্যাতা ইঁদুরের মতো একটা রক্তমাখা দৃশ্যে পরিণত হয়েছে। সেখানে কি তোমার হৃদয়টা জুড়িয়েছে? কবি এখানে একটা প্রশ্ন ছুড়েছেন। এই প্রশ্নের মধ্যেই যেন কবি ইঙ্গিত দিয়েছেন, না, মৃত্যুই শেষ কথা নয়, মৃত্যু কখনো শান্তি এনে দিতে পারে না। মৃত্যু মানে পালিয়ে যাওয়া, জীবন থেকে পলায়ন, সে কথা কবি যেন বললেন। তারপর কবি কি বলছেন? শোনো তবু মৃতের গল্প, তবু এই মৃতের গল্প।
কোনো নারীর প্রণয় ব্যর্থ হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে। হাড় হাবাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। আগের যে অংশটা আমরা পেয়েছিলাম ঘনিষ্ঠ আকাশ যেন, এখান থেকে এই জেনে এখানে কবি আত্মহত্যার একটা অর্থ খুঁজে কারণ খুঁজে বের করার চেষ্টা করেছেন। এই স্তবকেও কবি আর একটা অর্থ যেন খুঁজে বার করার চেষ্টা করলেন। যে মানুষটি মারা গেছে, আত্মহত্যা করেছে, তার আত্মহত্যার আর একটা কারণ কবি বের করেছেন। কবি বলছেন, শোনো তবুও মৃতের গল্প। যে মানুষটা মারা গেছে সেই মৃতের একটা গল্প তুমি শোনো। কোনো নারীর প্রণয় ব্যর্থ হয় নাই। এমন ঘটনা তার জীবনে ঘটেনি যে তার জীবনে প্রণয় এসেছিল, প্রেম এসেছিল, তার প্রেয়সী তাকে সরিয়ে দিয়েছে, তাকে দূরে ঠেলে ফেলে দিয়েছে, অভিমানে সে মৃত্যুর কোলে নিজেকে নিয়ে গেছে, তা হয়নি। তার জীবনে এমন ঘটনা ঘটেনি। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। সে জীবনে বিবাহিত হয়েছে, তার বধূ এসেছে, তার প্রেয়সী এসেছে তার জীবনে, সে তার প্রণয়ের স্বাদ পেয়েছে। সেই যে বধূ, সে তার জীবনে কোনো খাদ রাখেনি, খামতি রাখেনি, তার সমস্ত পাওয়াটাকে পুষিয়ে দিয়েছে, তাকে তৃপ্ত করেছে বলা যায়। কোথাও রাখেনি কোনো খাদ। সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে, সময় আস্তে আস্তে বয়ে গেছে এবং সেই উপরে উঠে এসেও তার বধূ তার স্ত্রী তাকে মধু ঢেলে দিয়েছে জীবনে, তার জীবনে তৃপ্তি এনে দিয়েছে, পরিতৃপ্তি বোধ হয়েছে তার। আর মননের মধু, এই মধু শব্দটা কবি দুবার এনেছেন, অর্থাৎ একটা শারীরিক তৃপ্তিবোধের যে মধু, আর একটা হচ্ছে আমাদের মানসিক তৃপ্তিবোধের মধু। এই দুই সত্তাকে কবি এখানে দুই অনুভূতিকে কবি এখানে উল্লেখ করতে চেয়েছেন। বিবাহিত জীবনে যে সুখ মানুষের, সেই সুখের ক্ষেত্রে মানসিক এবং শারীরিক দুইয়েরই তৃপ্তিবোধ মানুষটার কাছে ছিল, দিয়েছে জানিতে, সে পেয়েছে সেই তৃপ্তিকে। হাড় হাবাতের গ্লানি বেদনার শীতে, সে হাড় হাবাতের মতো বেদনার তো শীতকে অনুভব করেনি। আমি কিছু হাড় হাবাতে কাকে বলে? যারা কিচ্ছু পায়নি, কোনোদিন ভালো থাকেনি, কোনোদিন সুখ চোখে দেখেনি, তারা হঠাৎ যদি সুখ পায়, হঠাৎ যদি একটা হাড় হাবাতের মতো দৃশ্য ভেসে ওঠে, সেই হাড় হাবাতের গ্লানি যারা কিচ্ছু পায়নি, সেই না পাওয়ার যে গ্লানিবোধ, সেই বেদনার তো শীত, না পাওয়ার বেদনা সে কিন্তু অনুভব করেনি, মানুষটা কোনোদিন অনুভব করেনি। এ জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই সেই হাড় হাবাতের শীতে। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। কবি বললেন, জীবনে সে অতৃপ্তি বোধটা দেখেনি, সবটাই পেয়েছে এবং সেই জন্যেই সে লাশ কাটা ঘরে আজকে শুয়ে আছে। খুব অদ্ভুত একটা কথা। আসলে কবি বলতে চেয়েছেন, এই যে মানুষটা মৃত্যুর কোলে ধেয়ে গেছে, সেই মানুষটার কাছে জীবন খুব সাধারণ একটা ব্যাপার। সে জীবনটাকে যদি একটা অ্যাডভেঞ্চার হিসেবে পেত, জীবনটা যদি তার কাছে খুব কঠিন হতো, তাহলে হয়তো সে জীবনটাকে উপভোগ করতে পারতো। সে জীবনে এত সহজভাবে সবকিছু পেয়ে গেছে যে জীবনটা তার কাছে একটা সাধারণ হয়ে গেছে, জীবনটার মহত্ব সে অনুভব করতে পারেনি। তাই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তার ভালো লাগেনি জীবনটায়, তার মনে হয়েছে জীবনে অন্য কিছু হয়তো থাকার কথা ছিল, এরকম একটা বিষয়, অন্য কিছু, যেখানে পরিবার নেই, পরিজন নেই, এসব ছাড়াও বোধহয় জীবনের অন্য একটা মানে আছে। আর সেই মানেটা যখন সে খুঁজে পায়নি, তখনই বোধহয় সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কবি বলছেন, লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। সে চিত হয়ে নিজেকে ফেলে রেখেছে লাশ কাটা ঘরে, বাধ্য হয়েছে। পরের স্তবকে কবি কি বলছেন, জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময়। কবি বললেন, কবি জানেন এই যে মৃত্যু, এই মৃত্যুর বিষয়টা কবির কাছে অস্বাভাবিক নয়। কবি বুঝতে পারেন, কবি জানেন, কি জানেন? নারীর হৃদয়, নারীর মন, নারীর প্রেম, শিশু তার উত্তরাধিকার, তার উত্তরসূরি, তার পরিবার, পারিবারিক যে গৃহকোণ, এটা জীবনের সবটা নয়। অর্থ নয়, জীবনে অর্থপ্রাপ্তি জীবনের সব নয়। কীর্তি নয়, আমার জীবনে যে কাজ আমি করে যাচ্ছি সেটাও সব নয়। সচ্ছলতা নয়, আমার জীবনটা খুব সহজ স্বাভাবিকভাবে বয়ে চলেছে, সচ্ছলভাবে বয়ে চলেছে, সেটাই সব নয়। এই সমস্ত পাওয়ার মধ্যেও যেন একটা
না পাওয়ার বেদনা বোধ মানুষের থাকে এবং সেই বেদনাকে কবি বুঝতে পারেন। এটাই কবি বলছেন। সেই বেদনা কোথা থেকে আসে? এক বিপন্ন বিস্ময়, বিপন্ন মানে বিপদগ্রস্ত, যে বিস্ময়টা কবি অনুভব করেন, যে বিস্ময়টা ওই মানুষটা অনুভব করেছে, সেটা একটা বিপদগ্রস্ত বিস্ময়, যে বিস্ময়টাকে তারা কেউ কখনো দেখেনি কিন্তু অনুভূতির সাথে অনুভব করে, সেটা যেন তাদের মর্মে একটা অনুভূতি জানায়, কি সেটা বুঝতে পারে না এবং না বোঝার এই উন্মাদনায় তাকে মৃত্যুর পথে নিয়ে গেছে, এটা কবি বলতে চাইছেন। তারপর কবি কি বললেন? কবি বলছেন, আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে, লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। পরের স্তবকেও কবি আবার আর একটা ইঙ্গিত দিলেন। কোন ইঙ্গিত? মানুষটি মারা গেল কেন, কেন মানুষটি আত্মহত্যার পথ বেছে নিল, তার কারণ। কবি বলছেন, আমাদের অন্তর্গত রক্তের ভিতরে, আমাদের শরীরে যে রক্ত বয়ে চলেছে, যে উষ্ণ রক্ত স্রোত, যে স্রোত প্রতিনিয়ত খেলা করছে আমাদের শরীরে, আমাদের ক্লান্ত করে, মানে রক্ত বইতে বইতে সে উষ্ণ স্রোত যেন আমাদের ক্লান্ত করে তুলছে, ক্লান্ত ক্লান্ত করে, আরো ক্লান্ত করছে কবিকে। কবিটা বুঝতে পারছেন এই ক্লান্তি বোধটা ওই মানুষের মধ্যেও এসেছিল, মানে জীবনটা যেন একঘেয়েমিতে ভরে গেছে, একটা অন্য কিছু, অন্য মানে একটা অন্য পাওয়াকে উপভোগ করার একটা ইচ্ছা, এটাই বোধহয় বিপন্ন একটা বিস্ময়। কবি বলেছেন সেই উপলব্ধি থেকেই বোধহয় মানুষটা মৃত্যুর দিকে ঢলে পড়েছে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, মানে আমার মৃত্যুর পরে, মানুষটা যে মারা গেল, সেই মৃত্যুর পরে লাশ কাটা ঘরে তার যে অবসন্ন, মানে অবসন্ন বলবো না, মৃতদেহটা পড়ে আছে, সেই মৃতদেহে কোনো ক্লান্তি বোধ নেই। মৃত্যুর পরে মানুষের অনুভূতি থাকে না, তাই তার ক্লান্তি বোধ নেই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তাই আজকে লোকটার এই পরিণতি, এই পরিণতিটা সে নিজে বেছে নিয়েছে, সে চেয়েছে, সাধ করে নিয়েছে। প্রথমেই কবি কথা বলেছিলেন। এরপর কবি বলেছেন কি, পরের অংশ পড়ার আগে তোমাদের একটা কথা অবশ্যই বলে নেব, যারা আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো, কারণ তোমাদের এই লাইকটা আমার মনের অনুপ্রেরণা জাগায়। তোমরা যদি লাইক করো তাহলে বুঝতে পারি কতজন আমার এই কবিতাকে ভালোবাসছো, কতজনের ভালো লাগছে, এবং তাহলে আমি এই কাজটা করার তাগিদটা আরো বেশি করে মানে অনুভব করব, আমি আরো সামনের দিকে এগিয়ে চলতে পারবো। আর অবশ্যই আমার এই ভিডিওগুলো শেয়ার করো, আর যদি অবশ্যই ভালো লাগে, অবশ্যই যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আমার প্রত্যেকটা নোটিফিকেশন পাওয়ার জন্য। যাই হোক, ফিরে আসছি আমরা কবিতায়। কবি কি বলছেন? তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা থুর থুরে অন্ধ পেঁচা অসত্যের ডালে বসে এসে চোখ পাল্টায় কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে, চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার। কবি বললেন, তবু রোজ রাত্রে আমি চেয়ে দেখি, যখন অন্ধকার ঘনিয়ে আসে, তখন আমি বাইরের দিকে যখন ওই অন্ধকারে দৃষ্টি নিবদ্ধ করি, তখন যেন আমি ওই থুরথুরে অন্ধ পেঁচাকে দেখতে পাই, যে পেঁচারা মানে আলোতে দেখতে পায় না, যে আলোতে একেবারে কোনো রকম ভাবে দৃষ্টি নেই, সে অন্ধকারে দেখতে পায়। সেই অসত্যের ডালে বসে চোখ পাল্টিয়ে মানে বলছে, স্থির দৃষ্টিতে সে চোখটাকে কোথাও নিবদ্ধ রেখে বলছে, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে। অর্থাৎ তোমার জীবনের স্নিগ্ধতা, কোমলতা সব কি বেনো জলে ভেসে গেছে? কবি যখনই হতাশাগ্রস্ত হয়েছে তখনই যেন ওই থুরথুরে প্যাঁচাটা, অর্থাৎ সময়, কাল তাকে এসে এই কথাগুলো বলছে, তাকে মনে করিয়ে দিচ্ছে তার সময় কি শেষ হয়ে গেছে। চমৎকার, সঙ্গে সঙ্গে সে যেন বলছে, চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার, যেন সে থাবা দিয়ে মৃত্যুর কোলে কবিকে নিয়ে চলে যেতে এসছে, কবি যেন সেটা দেখতে পান। তারপরে কবি আবার অন্য রকমের একটা কথা বলছেন, কবি যেন মিলে মিশে একাকার হয়ে গেছেন ওই থুরথুরে পেঁচার সাথে। কবি বলছেন, হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার, আজও চমৎকার, আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চাঁদটারে আমি করে দেব কালিদহে বেনো জলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ধারার। অদ্ভুত সুন্দর একটা মানে কতগুলো কথার মধ্যে দিয়ে কবি কবিতার শেষ টেনেছেন। কবি বলছেন, হে প্রগাঢ় পিতামহী। এই প্রগাঢ় পিতামহী বলে
কবি এই বিশাল পৃথিবীর কালকে সম্বোধন করলেন, সময়কে সম্বোধন করলেন, যার প্রতীক হিসাবে আমরা কাকে দেখেছি? থুরথুরে অন্ধ পেঁচা, যে বলছে চমৎকার। কবি তাকে বলছেন আজও চমৎকার, মানে প্রতিদিন কি তোমার চমৎকার হয়? প্রতিটা দিনই কি তোমার চাঁদ ডুবে যায়? আমিও তোমার মতো বুড়ো হব। বলছে তুমি আজ শেষের দিকে চলে গেছো, তোমার সময়, মানে তুমি যে সময়, তুমি যে কাল, সেটা শেষ হতে চলেছে, তুমি থুরথুরে হয়ে গেছো। আমিও তোমার মতো বুড়ো হব, আমারও সময় ঘনিয়ে আসবে, আমার মনের বয়স বাড়ুক আর আমার শারীরিক বয়স বাড়ুক, দিনটা আসবে। বুড়ি চাঁদটারে আমি করে দেব কালিদহে বেনো জলে পার। এই যে কালিদহ শব্দটা কবি উচ্চারণ করলেন, সম্ভবত কৃষ্ণ কথা বলার জন্য বা কোনো কৃষ্ণ কথার মানে ওই পৌরাণিক ঘটনাকে টেনে এনে সম্ভবত কবি এই লাইনটা ব্যবহার করেননি। কবি সম্ভবত কালিদহে বলতে একটা কর্দমাক্ত জলকে বোঝাতে চেয়েছেন, কৃষ্ণ কালো জলকে। অর্থাৎ জীবন যখন আমাদের জলের মতো বয়ে চলে, সেই জীবনে যখন ক্লেদাক্ত কর্দমাক্ত ব্যাপার এসে পড়ে, বেনো জল ঢুকে পড়ে, মানে সেখানে আমাদের বিভিন্ন রকমের খারাপ বিষয়গুলো ঢুকে পড়ে, আমাদের মনটা অসহনীয় হয়ে ওঠে, আমরা তখন আর বেঁচে থাকতে চাই না, আমাদের ভালো লাগাগুলো হারিয়ে ফেলি। সেরকম যখন হয়ে যাবে, তখন আমিও চাঁদটাকে বেনো জল পার করে দেবো, মানে চাঁদটাকে আমিও ডুবিয়ে দেবো, আমার কোমলতা, আমার স্নিগ্ধতা, মনের সব কিছু ডুবে যাবে। আমরা দুজনে মিলে, এই দুজনকে কাল বা সময় বা থুরথুরে পেঁচা এবং কবি, শূন্য করে চলে যাব। কি শূন্য করে চলে যাব? জীবনের প্রচুর ভাড়ার, ভাড়ার এখানে সম্পদ। আমরা জানি ভাড়ার ঘরে কি থাকে? প্রচুর জিনিসপত্র থাকে, মানে প্রচুর সম্পদ থাকে। সম্পদ বলতে খাদ্য সম্পদ। এই সম্পদ আমরা, আমাদের যে খাবার, আমরা যে প্রতিদিন আমরা যে গ্রহণ করেছি, সেটা শুধু খাবার নয়, মানে আমাদের খিদের খাবার নয়, আমরা যা পেয়েছি আমাদের মনের তৃপ্তির জন্য যেগুলো গ্রহণ করেছি, মানে আমরা গ্রহণ করেছি যা কিছু, সেই সব কিছু জীবনের প্রচুর ভাড়া, আমরা প্রচুর কিছু নিয়েছি। কবি এখানেও কিন্তু একটা ইতিবাচক কথা বলে শেষ করছেন। কবি বলছেন জীবন আমাদের অনেক কিছু দিয়েছে, আমরা জীবনের কাছে ঋণী। জীবনের প্রাচুর্যে ভরপুর আমাদের মন, সেখানে আমরা দুজন মিলে শূন্য করে সেই সমস্ত প্রাপ্তিকে সম্পূর্ণ রূপে আমরা গ্রহণ করেছি এবং সম্পূর্ণটা ভোগ করব। আমরা ফেলে দেব না, আমরা গ্রহণ করব এবং সেটাকে উপভোগ করব, করে একদিন সমস্ত শেষ করে দিয়ে সময় আসলে আমি চলে যাব। অর্থাৎ কবি কিন্তু এখানে আত্মহত্যার পথ বেছে নিতে চাননি, এটা স্পষ্ট। কবি একটা লাশ কাটা করে মৃত্যুমুখী মানুষের, মৃত্যুমুখী বলবো না, একটা আত্মহত্যা করা মানুষের কথা দিয়ে কবিতাটা শুরু করেছেন ঠিক, কিন্তু কবিতার শেষে কবি জীবনটাকে উপভোগ করার কথাই বলে গেছেন। কবি কখনোই বলেননি তুমি আত্মহত্যার পথ বেছে নাও। এই যে অংশটুকু, এখানে আমরা চূড়ান্ত আশাবাদী কবিকেই যেন দেখতে পেয়েছি। এই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা অবশ্যই আরেকটা কথা মনে রাখবে, কবি ডক্টর ক্ষেত্রগুপ্ত তার যে জীবনানন্দের উপর যে বই আছে, মানে জীবনানন্দের কবিতার উপর যে বই আছে, সেখানে তিনি সুন্দরভাবে মানে এই কবিতার জন্য লিখেছেন, এই কবিতার সমালোচনা করতে গিয়ে লিখেছেন, এ থেকে যদি কোনো যোগফল কেউ পান, মানে কবিতাটা থেকে এ থেকে যদি কোনো যোগফল কেউ পান শাস্ত্র পাঠের ফল, হতাশায় ডুবে যান, জীবনকে ঘৃণা করতে শেখেন, কবিকে পলায়নবাদী বলে যোগ দিতে দেগে দিতে ইচ্ছা করে, আমি সে দলে নই। অর্থাৎ কবি বলতে চাই, মানে ক্ষেত্রগুপ্ত, ডক্টর ক্ষেত্রগুপ্ত আমাদের বলতে চাইলেন, এই কবিতাটা কিন্তু কখনোই তিনি নৈরাশ্যবাদের কবিতা হিসেবে গ্রহণ করেননি। যে পাঠকরা এই কবিতাটাকে অন্যরকম ভাবে গ্রহণ করবে, জীবনের যোগফল হিসাবে কবিতাটাকে নেবে এবং যোগফল মানে হিসাব কষবে, জীবনে আমরা কতটুকু পেলাম, এই কবিতাটা পড়ার পর হিসাবের খাতা খুলে প্রাপ্তির হিসাব করতে বসবে, কিংবা শাস্ত্র পাঠের ফল হিসাবে, মানে এই কবিতাটা পড়ে একেবারে হতাশায় ডুবে যাবে ওই মানুষটার মতো, জীবনকে ঘৃণা করতে শিখবে। কবিকেও মনে করবে, মানে আমাদের কবি জীবনানন্দ দাশকে মনে করবে পলায়নবাদী একজন কবি। কবি এই ক্ষেত্রগুপ্ত, ডক্টর ক্ষেত্রগুপ্ত কিন্তু সে দলে নেই। লেখক বললেন কবিতার সমাপ্তিতে অনেক দুঃখ যদি পাই, মানে কবিতার শেষে গিয়েও যদি আমরা একটা দুঃখ পাই, আমাদের যদি মনের মধ্যে আমাদের চেতনায় একটা দুঃখবোধ জেগে ওঠে, তাকে অনিবার্য জেনেও কবিতার মধ্যেই কিছু দূরে যে সুখ পেয়েছিলাম তাকে মায়া বলি না। কবিতার মধ্যে কোন সুখ আমরা পেয়েছিলাম? ওই যে বধূর কথা, ওই যে পরিবারের কথা, ওই যে শিশুর কথা, এটা তো সুখ।
এটা আমাদের পারিবারিক সুখ, আমাদের একটা তৃপ্তিবোধ, পাওয়ার যে আনন্দ, সেই বোধ। অনেকে বলে সংসার মায়া, পরিজন মায়া, কেউ কারণ নয়। ডক্টর ক্ষেত্রগুপ্ত কখনোই এই পাওয়াকে মায়া বলতে পারেন না, একে প্রাপ্তি বলেন। ঈশ্বরের প্রদত্ত একটা মানে আমাদের বিষয়, যেটা আমরা ঈশ্বরের কাছ থেকে পাচ্ছি, এবং যেটা আমরা পাচ্ছি সেটা আমাদের হাসি মুখে গ্রহণ করাই আমাদের কর্তব্য। এটাই যেন তিনি বলতে চাইলেন। বলছেন আমরা কখনোই এই প্রাপ্তিটাকে মায়া বলে উড়িয়ে দিতে পারি না। আসলে এই কবির কবিতা কোনো বক্তব্য বলে না তো, মানে কবি মানে লেখক এখানে বলতে চেয়েছেন যে এই কবি জীবনানন্দ দাশের সমস্ত কবিতা কিন্তু তার বক্তব্যকে প্রকাশ করে, মানে তার না পাওয়ার বেদনা, দুঃখ, হতাশাকে প্রকাশ করে, এটা তিনি কখনোই মনে করেন না। এখানে যেন মানুষের আশার আলো কবি দেখিয়েছেন। কবি যেন মানুষকে চোখে আঙুল দিয়ে একটা অন্য সত্যের পথে নিয়ে গেছেন, এটাই কবি মানে লেখক মনে করেন। আর এই অংশে আমরা আমাদের এই পাঠ্য কবিতাটা শেষ করছি। তাহলে তোমরা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। খুব তাড়াতাড়ি আমি তোমাদের সামনে আবার হাজির হব আমার নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।